লেখিকা রিমা বিশ্বাসের নষ্ট। সোমশুভ্র তখন বিছানায় বসে বুকের ভিতর একটা দামাল অস্বস্তি ছটফট করছে, অথচ এ কথা বলতে পারবে না তনয়াকে। এখন ওর গলার স্বরের ওঠানামা আর বুচাইকে বকার মধ্যে অর্চিষ্মানের প্রতি ওর উষ্মা স্পষ্ট। সোমশুভ্র খুব ভালো করে জানে তনয়া একেবারে সহ্য করতে পারে না অর্চিষ্মানকে। চোখে মুখে এক একদিন এত বিশ্রীভাবে বুঝিয়ে দেয় যে খুব খারাপ লাগে সোমশুভ্রর। ভিতরের অস্বস্তি আর বসে থাকতে দেয় না, তাই বিছানা ছেড়ে উঠতেই হয়। মেইন দরজার কাছে এসে দাঁড়াতে ড্রয়িং রুমের সোফায় বসা তনয়া প্রায় হুঙ্কার দিয়েই উঠল, তুমি এখন ওই মাতালটার বাড়ি যাচ্ছ? একটা ছোট শ্বাস ফেলে সোমশুভ্র বলল, ও আমার ভাই হলে কি বলতে? ভাই তো নয়, আর ভাই হলে আমি জীবনের সম্পর্ক রাখতে দিতাম না। দরজার লক খুলতে তনয়া ঝাঁঝিয়ে ওঠে, অদ্ভুত লোক তুমি, ওই রকম একটা লম্পট মাতাল নিষ্ঠুর লোককে সিম্প্যাথি দেখাতে যাচ্ছ? ওর কথার উত্তর না দিয়ে দরজা খুলে বেরিয়ে আসে সোমশুভ্র। ওদের এই কমপ্লেক্সেই কয়েকটা বিল্ডিং পেরিয়ে অর্চিষ্মানের ফ্ল্যাট। এই কমপ্লেক্সে 5 তলা বিল্ডিং দিয়ে এক একটা অ্যাপার্টমেন্ট। একসঙ্গে থাকবে বলে এখানে ফ্ল্যাট নিয়েছিল ওরা। সোমশুভ্র আর অর্চিষ্মান তখন বিয়ে থা কোথায়। কিছুদিন হলো চাকরি করেছে, তারপর এই হাউজিং কমপ্লেক্সের প্রপার্টি ডিলার একটা প্রোগ্রাম রাখলো, কিছু টাকা দিয়ে নাম রেজিস্টার করা হলো। কয়েকটা নাম সেই দিন লটারির ভিত্তিতে উঠে এসেছিল, যাদের 1 BHK ফ্ল্যাটে বেশ ডিসকাউন্ট দেওয়া হলো। যদি তারা সে প্রপার্টি নিতে ইচ্ছুক হয় তবে কিছু টাকা দিয়ে সে বাড়ি তারা বুক করে রাখতে পারে। ওদের তখন হাতে টাকাও ছিল না, কিন্তু তবু সাহস করে এগ্রিমেন্টে রাজি হয়েছিল। সোমশুভ্র নিজের চাইতে বিশ্বাস করত অর্চিষ্মানকে বেশি। ও জানতো অর্চিষ্মান ওকে ডুবতে দেবে না। সেদিন অর্চিষ্মানের আত্মবিশ্বাস ছিল অন্য লেভেলের। বলল, এরপর এই এরিয়ায় ঢুকতে গেলে পয়সা দিয়ে ঢুকতে হবে, নিয়ে নে, ব্যাংক লোনে বাকিটা ম্যানেজ করব। তারপর একে তাকে ফোন করে কিছু টাকা ধার নিয়ে কিছু টাকা নিজেদের সেভিংস থেকে জমা করে বুক করেছিল ফ্ল্যাট। প্রথম দিন ফ্ল্যাটের দরজা খুলে পশ্চিম দিকের ব্যালকনিতে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস টেনে অর্চিষ্মান প্রথম যে কথা বলেছিল তা অন্তরাকে নিয়ে বলেছিল। অন্তরা দেখলে কি বলতো বলতো? সে সময় সোমশুভ্র হেসেছিল খুব, বলেছিল, তুম হতি তো ऐसा होता, তুম হতি তো ऐसा होता। ভাই কবি বা শায়েরি বল, যা বলে ঠিকই বলে। হ্যাঁ, কোন যুগে ব্রেকআপ হয়েছিল তোদের? এর মাঝে এলো কোয়েল মালবিকা, এখন অনন্যা। আমার এক এক সময় তোর এই অ্যাবনর্মাল ব্যাপারগুলো নিয়ে চিন্তা হয়, বিশ্বাস কর। কোনো কথার উত্তর দেয়নি অর্চিষ্মান, চুপ করে চেয়ে থেকেছে। ওর ব্যালকনি বরাবর দেখা যায় যে সোজা রাস্তাটা, সেদিকে। তখন অনন্যার সঙ্গে ওর সম্পর্ক বিয়ের দিকে এগিয়ে গেছে। ছেলে রোজই প্রেম করে, আর 2 দিন বাদে মেয়ের বাড়ির লোকজন সম্বন্ধ নিয়ে আসে। তখন বেঁকে বসে অর্চিষ্মান, বলে, বিয়ে করব কবে বলেছি, 2 দিন ঘোরাঘুরি করলেই কি বিয়ে? ওর বাবা তা শুনে হক চকিয়ে গেছেন কয়েকবার। তারপর পায়ের জুতো খুলে বেধড়ক মারলেন। মার খেতে খেতে ও তখন ফোন করেছে সোমশুভ্রকে, ভাই বাচ্চায় বুদ্ধা তোকে লিয়ে থোবড়া বিগড়ে দিল, এরপর তো বুড়ার ছেলের বউও জুটবে না। বাড়ি গিয়ে সোমশুভ্র পড়ল কাকুর রাগের মুখে। চিৎকার করে উনি বললেন, এ আমার ছেলে, এতই তর? একে দূর করে দেব বাড়ির থেকে, দূর হ তোরা দুটোই। উনি আবার সাগরেদ জুটিয়েছেন, তোরা খালি মেয়ে নিয়ে ঘুরিস। পাংশু মুখে সোমশুভ্র বলেছে, না কাকু, আসলে মেয়েগুলো বিয়ে করতে চাইলে, মানে বিয়ের জন্য তারা লাগালে অর্চি ঘাবড়ে যায়। ভদ্রলোক খেকিয়ে উঠলেন, দামড়া ছেলে ঘাবড়ে যায়? বের হ শুয়োরের বাচ্চা। অর্চিষ্মান এতটাই বেপরোয়া ছিল যে এরকম একটা মুহূর্তেও ফ্যাক ফ্যাক করে হেসে বলল, শুয়োরের বাচ্চা? বাবা ভেবে বললে তো? উনি পায়ের জুতো ছুঁড়ে মারলেন। অর্চিষ্মানের মা তখন চোখের ইশারায় বোঝালেন, কেটে পড়। রাস্তায় তার সে কি হাসি! কিছুক্ষণ গম্ভীর থেকে সোমশুভ্র হেসে লোটায়। একটা সময় হাসি থামলে ওদের বাড়ির থেকে কিছুটা দূরের একটা খেজুর গাছের তলায় এসে বসে পড়ে দুজনে। অর্চিষ্মান হলো সোমশুভ্রর জীবনের প্রথম বন্ধু। ওদের বাড়ি কাছাকাছি ছিল। দুজনের মা খেলার পার্কে আনতো যখন তখন ওদের বয়স 3.5 কি 4। সেই শুরু হয়েছিল বন্ধুত্ব, যখন গা থেকে দুধের গন্ধ যায়নি। এ বন্ধুত্ব তখনকার। সাধারণত এ বন্ধুত্ব খাঁটি হয়, কারণ এ বন্ধুত্বের সম্পর্কে স্বার্থের ভেজাল থাকে না। এরা একে অপরকে নির্বাচন করে শুধু ভালো লাগার খাতিরে। আজ এদের ঘামের গন্ধের উগ্রতায় শৈশব না থাকলেও দুটো শিশু আজও বেঁধে রেখেছে দুজন পুরুষকে। অর্চিষ্মান ছোটবেলার থেকে দুরন্ত মারকুটে আর রকচটা।
যেখানে সোমশুভ্র শান্ত ধীর স্থির। যদিও অর্চিষ্মানের বুদ্ধি সোমশুভ্র চাইতে বেশি, অন্তত স্কুল কলেজের রেজাল্ট তাই বলে। তাছাড়া কর্মজীবন কি শিক্ষা জীবন, সব ক্ষেত্রেই ওর ডিসিশনগুলো একদম ঠিক সময় ঠিক নিয়েছে। সেভাবে গাইড করে সোমশুভ্রকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে বলা, তারপর কোথায় ইন্টার্নশিপ নেবে, কোন কোন কোম্পানিতে সিভি জমা দেবে, তাও কিভাবে লিখবে, সবও গাইড করত। স্যালারির টাকা কোথায় ইনভেস্ট করবে, কতটা খরচ, তাও অর্চিষ্মান ঠিক করবে। কিন্তু যখন আবেগ আর অনুভূতি বিষয়গুলো আসতো তখন অর্চিষ্মান ফেল করা ছেলেদের দলে। অর্চিষ্মানকে ছেলেবেলার থেকে দেখতে সুন্দর। সোমশুভ্রর এখনো মনে আছে ওর গোলাপি ফোলা ফোলা গাল আর নীলচে চোখ দুটো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে রূপ যখন পুরুষালী চেহারার ছাঁচে পড়ে তখন সে রীতিমতো একজন সুদর্শন পুরুষ। ক্লাস 10 থেকেই ওর কাছে চিঠি আসতে শুরু করেছিল। প্রথম চিঠিও সোমশুভ্রকেই দেখায়। ভয় পেয়েছিল ওই প্রথম, বলেছিল ক্লাস 8-এর একটা মেয়ে দিল, আমি হেভি নার্ভাস ফিল করছি ভাই, কী সব লিখেছে দেখ, বলছে ভালোবাসি, সোমু তুই আমার সঙ্গে আজ বাড়ি ফিরবি তো। সোমশুভ্র কলার উল্টে বলেছিল তোর ভাই আছে তোর সঙ্গে, তোর কিসের ভয়। এরপর যখন স্কুলের গেটে একসঙ্গে 5টা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তখন অর্চিষ্মান আর সোমশুভ্র উল্টো দিকে দৌড়ে স্কুলের পিছনের পাঁচিল টপকে বাড়ি এসেছিল। একে অপরের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলেছিল কি ডেঞ্জারাস। তারপর হঠাৎই তো ক্লাস 11-এ এই লাজুক ভীতু ছেলেটাই প্রেমে পড়ল অন্তরার। দিন রাত ওর মুখে ওই নাম। ক্লাস হচ্ছে, স্যার অঙ্ক করাচ্ছেন, উনি নিষ্পলক চোখে তাকিয়ে আছেন অন্তরার দিকে। পায়ে গুঁতো মেরে মেরে সোমশুভ্র সজাগ করেছে ওকে। একটা সময় অন্তরা বুঝতে পারলো তাতে অন্তরার আপত্তি ছিল না, দুজনেই রাজি। কিন্তু এর মধ্যে যা একটা সমস্যার কারণ হলো তা হলো অর্চিষ্মানের অতিরিক্ত সন্দেহ প্রবণতা, বা হয়তো অতিরিক্ত অন্তরার প্রতি আসক্তি। সেই থেকে ভয়। অন্তরা ক্লাসের অন্য কোনো ছেলের সঙ্গে কথা বললে রাগে ফেটে পড়তো অর্চিষ্মান। সৌমক নামের একটা ছেলের সঙ্গে বসে লাইব্রেরিতে নোট তুলছিল অন্তরা, সে নিয়ে চরম অশান্তি করলো অর্চিষ্মান। ক্লাসের ভিতর হাঙ্গামা। অন্তরা তখন ভয়ে কাঁদছে, সমানে বলে চলেছে আরে আমরা নোটই তো তুলছিলাম। আমায় বলিসনি কেন? আমি 101টা নোটের কপি তোকে দিয়ে দিতাম। আমার ভালো লাগে না তুই অন্য ছেলেদের সঙ্গে মেশ, তবু কেন করিস? রক্তবর্ণ মুখে অর্চিষ্মান চেঁচাচ্ছে। ওকে শান্ত করতে গিয়ে 2-4টে ঘুষিও খেয়েছে সোমশুভ্র। পরে শান্ত হলে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কেঁদে প্রায় পায়ে পড়তে বসেছে সোমশুভ্রর। বলেছে আমার উপর রাগ করিস না প্লিজ প্লিজ, আমি ইচ্ছে করে তোকে মারিনি, আমায় প্লিজ ছেড়ে যাস না সমু। সোমশুভ্র এসবে অভ্যস্ত ছিল, কিন্তু অন্তরা নয়। অন্তরা খুব নরম স্বভাবের মেয়ে ছিল, কথা বলতো ধীরে কোমলতার সঙ্গে। অর্চিষ্মান যা বলতো তাই মেনে নিত, কিন্তু ওর চোখের দিকে তাকালে বোঝা যেত ওর ভিতর অত্যন্ত জেদি একটা মানুষ ঘাপটি মেরে বসে আছে, যার টনক নড়লে একটা মুশকিলের ঝড় যখন তখন উঠতে পারে। ওদের সম্পর্ক চলেছিল প্রায় 5 বছর। অন্তরাও ইঞ্জিনিয়ারিং পড়ছিল, কলেজ যদিও আলাদা ছিল, কিন্তু ওদের কলেজে আসা যাওয়া ছিল অর্চিষ্মানের। এবার প্রেমিকাকে হঠাৎ চমকে দিতে গিয়ে অর্চিষ্মান নিজেই চমক খায়। চোখের সামনে এক জলজলে দৃশ্য, যেখানে এক ছেলে অন্তরার হাত ধরে বসে আছে, যদিও সেখানে প্রেম ঘটিত জটিলতা কিছু ছিল না। ছেলেটি নতুন নেশা ধরেছিল অ্যাস্ট্রোলজির। সে অনেকের হাতেই দেখছে কলেজে, তার মধ্যে কলেজের চৌকিদার থেকে প্রফেসর সবাই আছে। কিন্তু সেই দিন ছিল অন্তরার পালা। কলেজের কাঠগোলাপ গাছটার নিচে বসে বেশ কয়েকজন, তার মধ্যে টুকটুকে ফর্সা একটা হাত এক গাট্টা গোটা ছেলের হাতে। মুহূর্তে অর্চিষ্মানের মাথায় আগুন ধরে গেল। চিৎকার করে গালিগালাজ শুরু করলো তক্ষুনি। তোর স্বভাব চিট করার, তাই করছিস। তোকে এত ভালোবাসি তাই আমাকে এভাবে জব্দ করতে চাস? এক টানে হাত দিল মুচড়ে। ছেলেটা বাধা দিতে গেলে তাকে দিল এক ঘুষি। গার্ড এসে ধরে নিয়ে গেল প্রিন্সিপালের কাছে। পুলিশ ডাকার হুমকি দিল, কিন্তু সে যাত্রায় অর্চিষ্মান বেঁচে গেল অন্তরার জন্য। এরপর অর্চিষ্মান পাগলের মতো করেছে অন্তরার হাত দেখে, হাত মুচকে ফুলে গেছে। অর্চিষ্মান আইস পাউচ ঘষছে, মুখ চোখ লাল, কেঁদে চলেছে আর বলছে আমায় কষিয়ে চর মার অন্তরা, জুতো মার, তবে আমি শুধরাবো, নইলে আমি জানি না হুটহাট আমার কি হয় কেন হয়। তোর প্রচন্ড ব্যথা করছে বল, সব আমার জন্য। কিন্তু এ অনুতাপ বৃথাই যায়। অন্তরার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। ও কেন এরকম একটা আধপাগলা ছেলের সঙ্গে সম্পর্কে যাবে? ভালোবাসার ভিতে সন্দেহবাদী ঘুণ ধরালে তা দুর্বল হয়ে যায়। অর্চিষ্মানের এই অধিকার প্রবৃত্তি।
অন্য কোনো পুরুষের সঙ্গে ওকে দেখলে অহেতুক হিংস্র হয়ে ওঠা একটা স্বাধীন স্বাভাবিক মেয়ে কতদিন বরদাস্ত করবে। তাই ধীরে ধীরে দূরত্ব বাড়াতে থাকে অন্তরা। কলেজ পাশ করার পর সামনাসামনি ডেকে অর্চিষ্মানকে বলে, তুই আমার জন্য ঠিক নোস, তাই আজ থেকে তুই তোর মতো কাউকে খুঁজে নিস। আমাকে বিরক্ত করলে আমার মরা মুখ দেখবি। অর্চিষ্মানের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শুধু জিজ্ঞেস করেছিল, আমাকে ছাড়া থাকতে পারবি? চোখে সানগ্লাস চড়িয়ে অন্তরা মুখ ফিরিয়ে নিয়েছিল সেদিন, কথার উত্তর দেয়নি। এরপর বহু যোগাযোগের চেষ্টা করেছে অর্চিষ্মান, বাড়িতে গেছে, সেখানে অপমানিত হয়ে এসেছে। তারপর একেবারে গুপ্তচরের মতোই একদিন গা ঢাকা দিয়েছে অন্তরা, স্রেফ অর্চিষ্মানের কাছ থেকে সরে আসার জন্য। পরে ওরা জেনেছে অন্তরা জাপানে আছে, ওখানে চাকরি করছে, তাও প্রায় 3 বছর পরের কথা। ততদিনে আরও 3টে মেয়ের সঙ্গে ঘোরাঘুরি হয়ে গেছে অর্চিষ্মানের। যদিও সেগুলো প্রেম বলে না, ও বলে ঘুরছি, কিন্তু যার সঙ্গে ঘোরে সে তো প্রেমই হবে। তাই বাড়ি থেকে সম্বন্ধ পাঠায়, তখন বেঁকে বসে সে। সেদিন খেজুর গাছের নিচে বসে সোমশুভ্র একটা কথাই জানতে চেয়েছিল, তুই কি এখনো অন্তরার ওয়েট করছিস? মুখ রক্তিম হলো অর্চিষ্মানের, তাচ্ছিল্যে বলল, কে অন্তরা? ফালতু বকিস না, খুব ভালো করে জানিস। ভাগশালা, ও কোন যুগে ল্যাঠা চুকে বুকে গেছে, তুইও? তবে বিয়ে করছিস না কেন? কেন এত মেয়েদের সঙ্গে ঘুরে ওদের ফিরিয়ে দিচ্ছিস? ধুরশালা, এগুলো মেয়ে নাকি? ফালতু সব। তাই তবে ঘুরছিস কেন? আরে না ঘুরলে বুঝবো কি করে? এরপর কিছুটা ভেঙিয়ে বলল, খালি এটা কিনে দাও, ওটা কিনে দাও। কোথায় হলিডেতে যাবে? অন্তরা আজ পর্যন্ত আমার কাছে একটা চকলেট পর্যন্ত চাইনি জানিস। দিতে গেলে বলতো, গিফট দিস না, রিলেশন খারাপ। বলতে গিয়ে নিজে থতমত খায়। একটু আগে অন্তরা প্রসঙ্গে নিজের বলা কথাগুলো মনে পড়তে সোমশুভ্রর পিঠে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, ও হয়তো লাইফে এগিয়ে গেছে, দেখ হয়তো রিলেশনে। আবার মুখে বেপরোয়া ভাব এনে বলে, আমার কি ভাই, ও যা ইচ্ছে তাই করুক, আমার কিছুতে যায় আসে না বস, আমি চিল আছি। খেজুর গাছের তলা ছেড়ে যখন দুজন ওঠে তখন বিকেল তার ছুটি নিয়েছে। পাখির দলের কাকলি আকাশ জুড়ে। ওরা ওদের পাড়া ছেড়ে মেন রাস্তায় ওঠে। নাকে আসে সদ্য খোলা ঠেলাগুলো থেকে উড়ে আসা ডিম ভাজার গন্ধ। সোমশুভ্র বলে, চল চাউমিন খাই। অর্চিষ্মান যেন কিছুই শুনতে পেল না। সোমশুভ্র বুঝলো কোথাও বসে একে এখন কফি খাওয়ানো দরকার। সামনের একটা ক্যাফেতে গিয়ে ওরা বসলো। সোমশুভ্র মেনু হাতে কি অর্ডার করবে ভাবছে, সে সময় হঠাৎই তার মুখে বাক্য ফুটলো। বলল, ও তো ইনস্টাগ্রামে আছে, আমি কদিন স্টক করেছি, সিঙ্গেলই আছে, কেউ থাকলে পোস্ট করতো। সোমশুভ্র বুঝতেই পারছিল ওর এতক্ষণের নীরবতার কারণ কি। বলল, ওকে ভোলার চেষ্টা কর অর্চি, দরকার হলে কাউন্সিলিং করা। এই দুনিয়ায় অসম্ভব কিছু নয়। ও আবার হাসে, ধুস, তুই সিরিয়াস হলি নাকি? আমি চ্যাপ্টার কবে ক্লোজ করে দিয়েছি। আরে আমি এখন যার সঙ্গে ডেট করছি মেয়েটা হেভি ক্লাসি, একদম অন্যরকম। তোর সঙ্গে একদিন দেখা করাবো, দাঁড়া, একটা ডেট ফিক্সড করি। তারপর চিকেন পকোড়ায় ছুরি আর চামচ বসিয়ে কেটে কেটে সে মহানন্দে খেতে লাগলো। এর কিছুদিনের ভিতর বিয়ে ঠিক হয়ে গেল অর্চিষ্মানের। মেয়েকে দেখে এলো সোমশুভ্র, ভালো দেখতে, রিসার্চ করছে সোসিওলজির কোনো একটা বিষয়ে। অর্চিষ্মান বেশ খুশি, রোজই শপিং যায়, অনন্যাকে সঙ্গে নিয়ে যায়, ফেসবুকে ছবি শেয়ার করে। সোমশুভ্র নিশ্চিন্ত হয়ে যায়, এবার থিতি হবে অস্থির চিত্ত ছেলেটা। তোরই এতদিনে বুঝি পেলো একটা কিনারা। কিন্তু ওর এই আনন্দ উত্তেজনার হঠাৎ পরিবর্তন দেখলো ওর বিয়ের দিন। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই যেন ওর মুখের রং উড়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন পানের আড়াল থেকে মুখ বেরিয়ে এলো অনন্যার। সোমশুভ্র মানছে বিয়ের দিন অনন্যাকে খুব বাজে সাজানো হয়েছিল। মেয়েটার মুখটাই বদলে গিয়ে কেমন সঙ্গের মতো লাগছিল, কিন্তু তাতে এতটা মুষড়ে পড়ার মতো পরিস্থিতি হওয়ার কথা নয়। খুব জোর এই নিয়ে হাসাহাসি হবে, অনন্যার পিছনে লাগা হবে এ পর্যন্ত। কিন্তু পুরো বিয়েটাই ও সারল গম্ভীর আর দায়সারা ভাবে। বাসরে এক ফাঁকে সে কথা সোমশুভ্র জিজ্ঞেস করেছিল অর্চিষ্মানকে। ও এক অদ্ভুত উত্তর দিল, বলল, প্রথম দিন থেকে অনন্যার সঙ্গে ব্যাপক মিল পেয়ে আসছিলাম অন্তরার, আজ একটুও মিল পেলাম না। এরা মেয়ে বদলে দিল না তো? সোমশুভ্র শুধু হালকা শ্বাস ফেলেছে, চাপা ধমকে বলেছে, হারামজাদা, তোর বিয়ে হয়ে গেছে, পাশে বসা মেয়েটা তোর বউ, এসব ভাট বকলে এবার আমি তোকে ক্যালা ভরে মদনা। সেদিনের মতো চুপচাপ শান্ত হয়ে বাসর কাটিয়ে দিল ছেলে। সংসার ধর্ম শুরু করলো এই নতুন ফ্ল্যাটে। অফিস কাছে, যাতায়াতের সুবিধা, তাই বাড়িতে থাকলো না। তাছাড়া আজকের দিনে কে আর বাপ মা আর বউ নিয়ে ব্যালেন্সের খেলায় মাতে?
1 বছরের সংসার ওদের সুখেই কেটেছিল। অনন্যা তরফ থেকে অন্তত কোনো অভিযোগ শোনেনি সোমশুভ্র। ততদিনে ওর জীবনেও তনয়া এসে গেছে। যদিও বিয়ের অর্চিষ্মানের আগেই হয়েছিল, অনন্যার সঙ্গে তনয়ার তেমন মিলমিশ সে সময় ছিল না। অনন্যার রিসার্চ পেপার আর সংসার 2 দক্ষ হাতে সামলাচ্ছিল। সোমশুভ্রর মনে আছে, এক রবিবার দেখে অর্চিষ্মানের বাড়ি গিয়েছিল। অনেকদিন একসঙ্গে বসে আড্ডা হয় না বলে। সেখানে চা খেতে খেতে এক ফাঁকে অনন্যা বলল, আচ্ছা সমুদা, অন্তরা নামের কাউকে চেনো? প্রশ্নটায় থমকে গিয়েছিল সোমশুভ্র। কি উত্তর দেবে বুঝে উঠতে পারছিল না। সোজাসুজি অর্চিষ্মানের দিকে তাকাতেও তখন সংকোচ হচ্ছে। তাও বুঝে সুঝেই বলেছিল, হঠাৎ এ প্রশ্ন? তোমার বন্ধু আমায় অনন্যা ডাকতে অন্তরা ডাকে। জিজ্ঞেস করলে চুপ করে থাকে, তাই আর কি। অনন্যা চায়ের কাপগুলো তুলে উঠে গেলে সোমশুভ্র চাপা ধমক দিয়েছে ওকে, এসব কি শুরু করেছিস তুই? অর্চিষ্মান মাথা নিচু করে নখ খুঁড়ছে। সোমশুভ্র শান্ত গলায় বলল, ওকে ভুলে যা উল্লুক, ও পাস্ট। অনন্যা তোর বিয়ে করা বউ। ধীরে অর্চিষ্মান বলল, অন্তরা প্রেগনেন্টও, 4th মান্থ চলছে। আমি খুব ভালো বাবা হব দেখিস। সোমশুভ্র আতকে ওঠে প্রায়। কি বলছিস তুই? অন্তরার সঙ্গে তুই কবে এসব? সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকেও তাকায়, যেন আকাশ থেকে পড়লো। কি ফালতু বকছিস? অন্তরাকে আবার আনছিস কেন? কি আশ্চর্য, তুই তো এইমাত্র বললি। আমি? কি রে, পাগল হলি নাকি? বললাম অনন্যা প্রেগনেন্ট। অনন্যা? এবার ভেঙে ভেঙে উচ্চারণ করলো বউয়ের নাম, কিন্তু ধীরে ধীরে যেন সিঁড়ির ধাপে ক্ষয় ধরা শুরু হলো। চির ধরছিল আপাত সুখের কাচের আলমারিতে। এরপর যতবার ওদের বাড়ি গেছে সুখের সংসারে, আজ পায়নি সোমশুভ্রর। অনন্যার কোলে তখন 7-8 মাসের মাম। মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনন্যা খুব উগড়ে চলেছে। একটা ওয়ার্থলেস ছেলে, জায়গার জিনিস জায়গায় রাখতে জানে না। মেয়ে নিয়ে আমি নাজেহাল, নিজের কেরিয়ার পর্যন্ত ছেড়েছি ওই শয়তানের জন্য। ব্যস্ত হয়ে সোমশুভ্র জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে অনন্যা? এমন উত্তেজিত কেন হচ্ছ? মামের পক্ষে এসব কি ঠিক? এত ছোট বাচ্চা। সমুদা, তুমি তোমার পেয়ারের বন্ধুকে বোঝাও। মনে এক, বাইরে এক। হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখে ও? পাশের ব্যালকনিতে একা দাঁড়িয়েছিল তখন অর্চিষ্মান। সোমশুভ্র জানতে চায় পুরো বিষয়টা। ও বলল, আরে আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে কার মুখে শুনেছে অন্তরার কথা, তারপর থেকে আজে বাজে যা তা কথা বলবে। সেদিন বলেছে। বলতে গিয়ে থামলো অর্চিষ্মান। সেখানে ততক্ষণে হাজির অনন্যা। উত্তেজনায় কাঁপছিল, রাগে ওর শ্বাস প্রশ্বাসের ওঠানামা বেড়ে গেছে। ফুঁসে উঠে বলল, ও আমার গায়ে হাত তুলেছে। আমি ওর ওয়াইফ? আমার গায়ে? কোথাকার কোন নোংরা দুশ্চরিত্র একটা মেয়ের জন্য? কথাটা শোনা মাত্র অর্চিষ্মানে যেন অতিরিক্ত নখ দাঁত হঠাৎ করে গজিয়ে উঠল। তীব্র চিৎকার করে বলে উঠল, তোমার চরিত্র খারাপ। তুমি শালা ন্যাকা ন্যাকা কথা বলে আমায় ফাঁসিয়েছ। অনন্যাও থামবার পাত্র নয়, সেও চেঁচাচ্ছে, আমার মাথা খারাপ, তাই তোমার মতো একটা লম্পটকে বিয়ে করে আজ কপাল পুড়িয়েছি। ছি ছি, মেয়েদের নিয়ে নোংরামো! কত অল্প বয়স থেকে এসব চলেছে। ছি ছি, ঘেন্না হয়, ঘেন্না। বিকৃত মুখে নিজের ক্ষোভ বর্ষায় অনন্যা। অর্চিষ্মান তেড়ে যায় ওর দিকে। হাজার চেষ্টা করলে অন্তরা হতে পারবে না। ওকে ক্যারেক্টারলেস বলার আগে নিজের 14 পুরুষের ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়েও ঠিক করে। তুমি বলেছিলে না তোমার এক কাকা বউ থাকা সত্ত্বেও পাশের বাড়ির বৌদির সঙ্গে শুতো? চুপ চুপ, আর একটা কথা বললে মেরে মুখ ফাটিয়ে দেব। অন্তরা ক্ষেপে ওঠে। ও সত্যি কথায় গায়ে আগুন ধরলো। সোমশুভ্র টেনে হিচড়ে অর্চিষ্মানকে আনতে পারে না। এদিকে ছোট্ট মাম চিৎকার করে কাঁদছে। সোমশুভ্ররও মেয়ে আছে। বাচ্চাটাকে এভাবে কাঁদতে দেখে ওর বুকটা মোচড় দিয়ে উঠল। মামকে কোলে নিয়ে সোমশুভ্র জোরে ধমকালো ওদের দুজনকে, কুকুর বিড়ালের মতো লড়ে মরে যা তোরা, তোদের বাবা মা হওয়ার কোনো অধিকার নেই। মামকে কোলে নিয়ে সে রাতে সোমশুভ্র নিজের ফ্ল্যাটে ফিরে আসে। তনয়া ওই প্রথম অর্চিষ্মানের অতীত সম্পর্কে শোনে। ওর মায়া হয় অনন্যার জন্য। তারপর যাতায়াত শুরু করে ওদের বাড়ি। রোজই তনয়া কিছু না কিছু অভিযোগ নিয়ে আসে বাড়িতে। অর্চিষ্মান বাড়িতে বসে মদ খায়, কথা বেশি বলে না, অনন্যাকে দেখতে পায় না। অনন্যা কেঁদে কেটে বলেছে ও নাকি দেওয়ালে মাথা ঠুকে দিয়েছিল গত রাতে। সোমশুভ্রকেও কথা শুনতে হয় এজন্য তনয়ার কাছে। ও বলে, আমি তো তোমার বন্ধুর সিলেকশন দেখে অবাক হয়ে যাই। ওই রকম একটা মাতাল মদখোর বউ পেটানো লোকের সঙ্গে তোমার বাল্যপ্রীতি? আশ্চর্য। তোমার ভিতরে কি ওরকম পৈশাচিক প্রবৃত্তি আছে নাকি? বিরক্ত হয়ে সোমশুভ্র বলেছে, অর্চি ছোট থেকে তো অমন ছিল না। আর অরণ্যাই বা কেন অন্তরার নামে যা তা বলে ওকে প্রভোগ করে? এখন তোমার বাপ মা তুলে গাল দিলে তুমি শান্ত থাকবে? ও ওয়াও, তার মানে বাপ মা আর এক্স এক হলো? তা এতই যখন প্রেম, তা তাকে বিয়ে করে সুখী হলেই তো হতো। ও সব ফালতু লজিক লাগানো বন্ধ করো বুঝলে, আর ওর সঙ্গে মেশা বন্ধ করো। এদের সঠিক জায়গা হলো জেল। ন্যাকা প্রেমিক সাজছে, ভণ্ড কোথাকার।
সোমশুভ্র সারা শরীর জ্বলে ওঠে, কিন্তু কিছু বলে না, কারণ যুক্তির বাইরেও যে অনেক কিছু থাকে যা বোঝাতে গেলে কেবল তর্কে দৈর্ঘ্য বাড়বে, কিন্তু নিষ্পত্তি হবে না। অর্চিষ্মান বদরাগী, তাই ওর প্রিয় মানুষকে কেউ গালমন্দ করলে ওর রাগে ঝাঁপিয়ে পড়ছে। সোমশুভ্রর কাছে অর্চিষ্মানও ঠিক ততটাই প্রিয়, কিন্তু ওর স্বভাব তেমন নয়। ও বরাবর শান্ত আর বিবেচক, তাই তনয়া লাগাতার অভিযোগ ও শুধু চুপ করেই শুয়ে যায়। ক্রোধে জ্বলে উঠে কোনো অনভিপ্রেত পদক্ষেপ সে নেয় না। আজ অবশ্য তনয়ার এত বারণ করা সত্ত্বেও এত রাতে অর্চিষ্মানের বাড়ি আসার কারণটা রোজকারের ঝগড়াঝাটির মতো নয়। আজ বিকেলের দিকে অনন্যা মামকে নিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে। সে সময় অনন্যার ফোন পেয়েই ছুটে গিয়েছিল তনয়া আর সোমশুভ্র দুজনেই। গিয়ে দেখে অর্চিষ্মানের মাথা দিয়ে দরদর করে রক্ত পড়ছে। সারা বাড়ি ওলটপালট, বিছানার চাদর গদি সব নিচে ফেলা। ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো স্মার্ট টিভি ভেঙে ঝুলছে। টিভি ক্যাবিনেটের সাজানো শোপিস ভেঙে খান খান। মেঝে পা দিতে ভয় করছে, কাঁচ ফুটে রক্তাক্ত হওয়ার আশঙ্কায়। মাম চিৎকার করে কেঁদে কেঁদে হাঁপিয়ে উঠেছে। মেয়েটার 1.5 বছর হবে। সোমশুভ্র মামকে অনন্যার কোল থেকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরের শান্ত নীরব পরিবেশে ওকে ফুল পাতা দেখিয়ে শান্ত করতে চায়। এদিক ওদিক ভুলিয়ে বাচ্চাটা সোমশুভ্রর বুকের ওপর ঘুমে ঢলে পড়ে। 2 চোখ ভিজে আসে সোমশুভ্রর। মনে পড়ে যায় অর্চিষ্মানের বলা কথাটা। ও বলেছিল ও খুব ভালো বাবা হবে। এ কি হলো ওর ছোট্টবেলার বন্ধুটার। চোখ বুঝলে আজও যে মনে পড়ে ফর্সা মোটাসোটা ছেলেটা গেঞ্জি প্যান্ট পরে দৌড়তে দৌড়তে আসছে, হাতে বল। আমি ছুটছি, তুই ধর। সমু ক্যাচ। সোমশুভ্র বল লুফতে যায়। মামকে বুকের সঙ্গে লেপ্টে থাকতে দেখে। বাড়িতে ডাক্তার ডেকেছিল সোমশুভ্র নিজেই। কমপ্লেক্সের কেয়ারটেকারকে টাকাটা দিয়ে ওদের ফ্ল্যাট পরিষ্কার করিয়েছে। তনয়া নিজে গাড়ি বুক করে অনন্যাকে মেয়ে নিয়ে রওনা করে দিয়েছে ওর বাড়ি। বলেছে আর আসিস না এই দানবটার কাছে। মেয়ে একটু বড় হলে কলেজ জয়েন করে নিস। সারাদিন কেটেছে যুদ্ধের বিভৎসতার মতো। এখন চারপাশে যেন মৃত্যুর নীরবতা। কলিং বেল বাজানোর আর দরকার পড়ল না, দরজা খোলা ছিল। সোমশুভ্র ঘরে ঢুকতে দেখলো মদের বোতল নিয়ে বসে আছে অর্চিষ্মান। সেই সুপুরুষ চেহারার আমূল পরিবর্তন হয়েছে। চোখ দুটো ফোলা লাল, গাল ভর্তি দাড়ি, চেহারা শুকিয়ে গেছে, রংটাও চাপা। ওকে দেখে বলল, আয় বস। সোমশুভ্র বলল। অর্চিষ্মান গ্লাস ছাড়াই রঙিন তরল বোতলের মুখে মুখ লাগিয়ে গিলে চলেছে। একটা সময় বোতল নামিয়ে লম্বা শ্বাস ফেললো। হাতের চেটোর উল্টো পিঠে মুখ মুছে বলল, মামকে নিয়ে গেছে, কিন্তু মেয়ে আমি ফেরত আনবই। আমার বাচ্চা আমি অত সহজে ছাড়বো না। অত সোজা নয়। সোমশুভ্র বিরক্ত হয়ে বলল, তাই নাকি? তা মেয়েকে কি করে বড় করবি? মদ গিলে গিলে? হারামজাদা ছেলে, তোর চৈতন্য হয় না? নিজের জীবন নষ্ট করলি, আরেকটা মেয়ের জীবন নষ্ট করলি, শেষে বাচ্চাটারও। জড়ানো গলায় ও বলল, বিশ্বাস কর আমি আজ কিচ্ছু করিনি। ওই শুরু করলো। আমি কিছু করিনি সমু। সোমশুভ্র 2 হাত জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে অর্চিষ্মান। কদিন আগে অফিসে যাওয়ার সময় লোকাল ট্রেন, হঠাৎ করে দেখা হয়ে গেল অন্তরা দিদির সঙ্গে। নিজের নয়, কোনো এক তুতো দিদি ছিল। কলেজে 2 একবার দেখা হয়েছে। আমি চিনিনি, ওই চিনলো। বলল, তুমি অর্চিষ্মান তো? জানো কি না জানি না, কিন্তু অন্তরার মার্ডার হয়ে গেছে। শোনার সঙ্গে সঙ্গে আমার পায়ের তলার জমি সরে গেল। শালা কি বলে? বলল 6 মাস আগে ওর বিয়ে হয়েছিল। শালা বরটা ওকে জ্বালিয়ে দিয়েছে রে, জ্যান্ত। ওই বাঞ্চতটাকে হাতে পেলে শালার হাত পা আলাদা আলাদা করে জ্বালাতাম। আমি জিজ্ঞেস করলাম কেন? অন্তরার মতো শান্ত মেয়ে। বলল, জানি না, মনে হয়। ওর দিদি আর কিছু বলল না, কিন্তু আমি সব বুঝে গেছি ততক্ষণে। যা আমার লাইফে হচ্ছে তাই ওর লাইফেও। এরপর ফুপিয়ে চলল অর্চিষ্মান। যতটুকু বোঝা গেল তা হলো, ওকে কাঁদতে দেখে অনন্যা বিদ্রুপ করে বলেছে, কি হলো তোমার চরিত্রবান এক্সের বিয়ে ঠিয়ে হলো নাকি? তাতে অর্চিষ্মান বলেছে ওর বর ওর মার্ডার করেছে, ও আর নেই। সে কথা শুনে অনন্যা হাততালি দিয়ে অট্ট হাসছে ফেটে পড়ে। বলে, তবে আমি বসে বসে যা প্রেডিক্ট করি তা ভুল কিছু নয়। মেয়েটার চরিত্র ভালো হলে কখনোই ওর বর ওকে খুন করতো না। এমনি কি আর ওসব মেয়ে ছেলেদের মরতে হয়? কোথায় কোথায় কি করেছে তার নেই ঠিক। অনন্যা ওর মনেই বলে যাচ্ছিল। অর্চিষ্মানের মাথায় তখন আগুন। ও সোজা উঠে গিয়ে সজোরে একটা চড় মারে অনন্যার গালে। অনন্যার 2 চোখ জ্বলে ওঠে। দিক বিদিক শূন্য হয়ে ও ডাইনিং টেবিলে রাখা পেতলের ফ্লাওয়ার ভাস হাতে তুলে সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারে অর্চিষ্মানের মাথায়। ব্যথায় তখনই বসে পড়ে অর্চিষ্মান। তারপর ফিনকি দিয়ে রক্ত। ওর রক্ত দেখে অনন্যা ভয় পেয়ে যায়। তারপর নিজের দোষ ঢাকতে হয়তো নিজেই তছনছ করে বাড়িঘর দৌড়।
রান্নাঘর থেকে প্রেসার কুকার এনে ছুঁড়ে ফেলে টিভিটা পর্যন্ত ভাঙে। অর্চিষ্মানের তখন মাথা কাজ করছিল না, জড়োর মতো বসেছিল সোফায়। মেয়েটা যে কাঁদছে তাও যাচ্ছিল না ওর কানে। সব শুনে সোমশুভ্র নিজের কোল পেতে দেয় অর্চিষ্মানের জন্য, বলে, একটু ঘুমো অর্চি, অনেক দিন তুই ভালো করে ঘুমোসনি। সোফায় শরীরটাকে গুটিয়ে সোমশুভ্রর কোলে মাথা রেখে দেয় অর্চিষ্মান। একবার শুধু বলে, তুই বাড়ি গেলে দরজা বন্ধ করার টেনশন নিস না, কি আর আছে চুরি যাওয়ার। কিছু পরে বলে, সমু শরীরটা হঠাৎ হঠাৎ জ্বলে উঠেছে রে, জ্বলে যাচ্ছে। আবার বিড়বিড় করে, মাম বাবার কাছে আয় মাম। তারপর ঘুমে ঢলে পড়ে সোমশুভ্রর কোলে। অর্চিষ্মানের ঘুমন্ত গালে দুফোঁটা চোখের জল পড়ে সোমশুভ্রর। ধীরে ধীরে হাত বোলায় ওর ব্যান্ডেজ করা মাথায়। অর্চিষ্মান মাতাল, মদখোর, লম্পট, দায়িত্বজ্ঞানহীন, রকচটা। ওকে দূর থেকে যে দেখবে সে এই সবই বলবে, কিন্তু সোমশুভ্র যে চাইলেও এগুলো বলতে পারে না। ওকে বরাবরের মতো শুধু মনে হয়েছে একটা পাগল প্রেমিক, সমাজ ওকে ঘেন্না করে। ভবিষ্যৎ হয়তো ওকে খারাপ লোকের দলেই ফেলবে। ওর মেয়ে বড় হয়ে হয়তো ঘেন্নাই করবে ওকে। কিন্তু সোমশুভ্র কি করবে? স্মৃতির পরতেও যে লেগে রয়েছে গোলাপের প্রতি পাপড়ির সুগন্ধের মতো, যা ছিন্ন করতে গেলে বিপন্ন হয়ে পড়বে সোমশুভ্র নিজের অস্তিত্ব। অর্চিষ্মানকে কেউ ভালোবাসে না, কিন্তু সোমশুভ্র চোখ বন্ধ করলে যে আজও সেই গালফোলা গেঞ্জি প্যান্ট পরা বাচ্চাটাকে দৌড়ে দৌড়ে আসতে দেখে, হাতের বল ছুড়ে যে বলে, সমু ক্যাচ। সোমশুভ্র যে আজও সে হাত বাড়িয়ে দেয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।